রোদশুভ্র প্রেমকথন গল্পের 50তম পার্ট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী গল্পের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে দিন। গ্রাম বাংলায় মেয়ের বাড়িতে শীতের পিঠা, গ্রীষ্মের আম কাঁঠাল পাঠানোর একটা রীতি ছিল। রীতিটা এখন বিলুপ্তির পথে হলেও আমার বৃহৎ গোষ্ঠী তা আঁকড়ে ধরে আসেন খুব নিয়ম করে। বাবা ছোট থেকেই ছোট ভাই বোনদের মাথায় বটগাছের মতো ছায়া দিয়ে আসছেন। ভাই বোনদের জীবনের বাবার ভূমিকা পালন করে আসছেন। ফুপি চাচ্চুরা সন্তানদের বাবা মা হয়ে যাওয়ার পরও বাবার এই সংযম এই বটগাছের মতো আগলে রাখাটা হারিয়ে যায়নি। তাই এখনও মাকে হাঁড়ি হাঁড়ি পিঠা বানাতে দেখি। আর সেই পিঠা ব্যাগ ভর্তি করে 3 ফুপি আর 2 চাচ্চুর বাড়িতে চালান হতেও দেখি। সাথে থাকে বছরের যত ফলমূল চিড়ামুড়ি। রীতি অনুযায়ী এবারও তাই হওয়ার কথা ছিল, কিন্তু হলো না। হঠাৎ আম্মু অসুস্থ হয়ে পড়ায় এত পিঠা বানানোর মতো ধৈর্য আর সাহস কোনোটাই আম্মুর জুটল না। অভিমানী ফুপিরা ছেলে মেয়ে স্বামী নিয়ে উঠলেন বাসায়। 2 চাচ্চুকেও ফোন দিয়ে ডেকে আনলেন ময়মনসিং। চরপাড়ায় আমাদের ছোট্ট বাসাটা একদিনেই হয়ে উঠল উৎসব মুখর আর জনাকীর্ণ। বাবা ফোন দিয়ে মামানিদেরও ডেকে পাঠালেন। ময়মনসিংহে থাকা কয়েকজন আত্মীয়র মাঝে নিয়ন্ত্রিত হলেন নাহিদ ভাইয়াদের পরিবার আর মিথিয়াপুর শ্বশুরবাড়ির লোক। প্রত্যেক পরিবারেই হয়তো ননদ ভাবির মধ্যে চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। বাড়ির বড় বউয়ের প্রতি সেই ক্ষোভ থাকে আরও জোরালো, আর নিরীহ বড় বউও থাকে ননদের প্রতি খানিকটা তীক্ষ্ণ বিরক্ত। আর সেই বিরক্তির ভারটা খুব স্বাভাবিকভাবেই এসে গড়ায় বড় বউয়ের মেয়েদের চোখে মুখে। বন্ধুরা, আজকে অনেক দিন পরে গল্পটি নিয়ে আসলাম। আপনাদের কমেন্ট আশা করি, যদি কমেন্ট না করেন সত্যি অনেক দুঃখ পাবো, কষ্ট পাবো। তাই দেরি না করে ঝটপট কমেন্ট করে ফেলবেন যে আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেল তো একটা সাবস্ক্রাইব পেতেই পারি আপনার কাছে। এই সহজাত ধর্মটা ধরেই রাখতেই হয়তো বাবা পাগল। আমরা 2 বোনও খানিকটা বিরক্ত হলাম। ক্ষিপ্ত মনটা ফুসফাস করে বলতে লাগলো, আম্মুর অসুস্থতার খবরটা জানার পরও জাতিগোষ্ঠী নিয়ে ঘুরতে আসার মানে কি? আম্মুকে শুধু শুধু হেনস্থা করা ছাড়া কি আর কোনো কাজ নেই এদের? বাড়ির বড় বউ বলে কি মাথা চিড়ে খেতে হবে? আশ্চর্য। তবে ফুপিরা এবার আর কোনো ঝামেলা করলেন না। সবাইকে অবাক করে দিয়ে ফুপি আর চাচিরা মিলে রান্নাঘরে ঢুকে গেলেন। যাক, তাহলে উন্নতি হয়েছে এদের। মাকে খানিকটা নিস্তার দিয়ে নিজেরাই পিঠা বানাতে উদ্যোগী হলেন। বাসায় ছোট বড় সবার মাঝে হই হই শুরু হলো। আজ রাতে পিঠা উৎসব হবে। সব কাজিনরা একসাথে হতে পেরে এমনিতেও আমরা মহা খুশি, তার উপর পিঠা উৎসব, বেঁচে থাকতে আর কি চাই। বিকেল দিকে বাবা আর চাচ্চুরা মিলে ব্যাগ ভরে মাছ নিয়ে ফিরলেন। মা চাচিদের টিটকারি আর ঠাট্টাকে কেন্দ্র করে বাবা আর চাচ্চু বসলেন মাছ কাটতে। যাক বাবা, ছেলেরাই মাছ কাটতে বসে গেছে, দারুণ একটা দৃশ্য। আর আমার মতো বেগুন মানুষটিকে হতে হলো তাদের বিশেষ সহকারী। বাবা মেয়ে কোমর বেঁধে লেগে গেলাম অসহ্য বস্তু অর্থাৎ মাছ কাটতে। 8-10 মিনিট সময় নিয়ে এক একটা মাছ কেটেও চলছিল। কিন্তু বিপত্তি বাঁধল আধা ঘন্টা পর। বাসার মূল ফটক পেরিয়ে ভেতরে এসে দাঁড়ালো দীর্ঘকায় এক পুরুষ।
রান্নাঘরের কিনারা থেকে তাকে দেখতে পেয়েই বুকের ভিতর রক্ত ছলকে উঠল আমার। ছাই রঙের পুল ওভার আর কালো ট্রাউজার পরে দাঁড়িয়ে আছেন শুভ্র ভাই। দু হাত ট্রাউজারের পকেটে গুজানো, চুলগুলো নিয়ম মেনে পড়ে আছে কপালে। খানিকটা ছিন্ন হয়ে আসা গলা ভর্তি ছোট ছোট মিষ্টি দাড়ির বাহার। ঠোঁটের নিচের কালো তিলটা স্বাভাবিকের থেকে বেশি ঝলছে। আমার হৃৎপিণ্ড হাজার স্পিডে ছুটতে লাগলো। শুভ্র ভাই ফিরে এসেছেন, তার মানে ওনার মাস্টার্সের পরীক্ষা শেষ। কি সর্বনাশ, কবে শেষ হলো? ইয়া মাবুদ, এখন কি হবে? শুভ্র ভাই কি মাছের মতো বটি দিয়ে কেটে কুটে ব্রহ্মপুত্রের নদে ভাসিয়ে দিবেন আমায়? আমার গলা শুকিয়ে এলো। শুভ্র ভাই উদ্বেগহীন পায়ে রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালেন। সবাই আমাদের ঘিরে মাছ কাটা দেখছিল। শুভ্র ভাই আমাদের দিকে একবার তাকিয়েই মামানিকে উদ্দেশ্য করে বললেন, আম্মু, বাসার চাবি তোমার কাছে রাখো, পরে আমায় খুঁজে পাবে না। কেন, কোথায় যাবি? আজ অনেক ঠান্ডা পড়েছে, খবরদার জ্বর শরীর নিয়ে সন্ধ্যায় বেরোবি না। বন্ধুরা, আবারও আপনাদের বললাম যে আজকের গল্পটা অনেক সুন্দর হবে। আশা করি আপনাদের সবার কাছে মন জুড়ে যাবে। তাই মন থেকে সবাই একটা কমেন্ট করবেন, আর যারা নতুন আছেন প্লিজ মন থেকে আমাদের একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা পাশে থাকলে আমিও আপনাদের সুন্দর সুন্দর গল্প উপহার দিতে পারব। কোথাও যাব না, আমার যেতেও পারি ঠিক নেই, তুমি চাবিটা রাখো তো। মামানি গো ধরে বললেন, নেব না, চাবি নিলেই তুই এই ভরা সন্ধ্যায় আড্ডা দিতে চলে যাবি, বাইক নিয়ে টুটু করে ঘুরবি, আজ বাসার বাইরে যাওয়া বারণ। শুভ্র ভাই বুড়ো কুচকালেন, বিরক্ত কণ্ঠে বললেন, আচ্ছা তাহলে থাকো, এখন আমাকে আরও খুঁজে পাবে না, কাল সকালের আগে বাসাতেই ফিরবো না, তুমি আর তোমার বর ননদের বাসাতেই ঘুমাও, গুড নাইট। আমি শুভ্র ভাইয়ের দিকে তাকিয়েছিলাম। উনি রান্নাঘরের দরজায় দাঁড়াতেই হাত পা ঠান্ডা হয়ে কাঁপন ধরছিল। সেই কাঁপন এখন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। শুভ্র ভাইয়ের কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে তিনি ভয়ানক রেগে আছেন, কিন্তু প্রকাশ করছেন না। মামানিও অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছেন। ছেলের জেদ সম্পর্কে খুব ভালো ধারণা আছে তার। ভালোর সময় মহা ভালো, আর মেজাজ খারাপ হলেই বিশ্ব একটা বেয়াদব। শুভ্র ভাইয়ের চিন্তায় বেখেয়ালি হয়ে পড়তেই আবারও এক সর্বনাশ ঘটে গেল। বটি দিয়ে ডান হাতের আঙ্গুল কেটে বলি হলো। যাক বাবা, মেয়েটা এত বেখেয়ালি হয়ে গেল, শুভ্রকে দেখে নিজের হাতটাই কেটে ফেলল। ছাই আর মাছের আঁচ দিয়ে মাখামাখি হাত দিয়েই চেপে ধরলাম কাটা স্থান। মুহূর্তেই ভয়ানক রক্তপাত শুরু হলো। আমার রক্তে সমস্যা থাকায় রক্ত জমাট বাঁধতে সময় নেয়, রক্তপাত অপেক্ষাকৃত বেশি হয়। এবারও হলো তাই। সবাই আমার হাত নিয়ে ব্যস্ত হয়ে পড়লেও শুভ্র ভাইয়ের মধ্যে কোনো ভাবান্তর দেখা দিল না। মামানির হাতে জোরপূর্বক চাবিটা ধরিয়ে দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। যাক বাবা, শুভ্র এত রেগে আছে রোদেলা আপুর উপর, এটা কেমন হলো? রোদেলা আপু কষ্ট পাচ্ছে, একদিক দিয়ে ভয়ও পাচ্ছে যে ওকে যে আজকে কি করবে। বন্ধুরা, আপনারা সবাই দোয়া করেন যেন রোদেলা আপুর কিচ্ছু না হয়, শুভ্র যেন কিচ্ছু না করে, যেন ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখে। হাতের ব্যথা নাকি অভিমানের চাপে জানি না, তবে এতক্ষণে চোখ উপচে জল গড়ালো। প্রচণ্ড অভিমানে কিশোরী মনটা ফুঁসে উঠল। শুভ্র ভাই মামানির সাথে চোটপাট করে বেরিয়ে যাওয়ার ভয় দেখালেও কোথাও গেলেন না। বাসার এখানে সেখানেই অদূত মিলাদ ভাইদের সাথে আড্ডারত অবস্থানেই দেখা গেল তাকে। সারাটা সময় এমন একটা ভাব নিয়ে থাকলেন যেন আমাকে তিনি দেখতে পাচ্ছেন না। আমার
উপস্থিতি তিনি বুঝতেই পারছেন না। আমার পরিকল্পনায় জল ঢেলে নিরুদ্বেগ ঘুরে বেড়াতে লাগলেন। আমার পরিবর্তে সে নিজেই আমাকে পুরোদন্তর এড়িয়ে চলতে লাগলেন। অভিমানী মন বেশ কয়েকবার ফুঁসে উঠে বলল, এর থেকে ভয়ানক রাগ আর দু একটা চড়থাবড়া কি বেশি ভালো ছিল না? বিক্ষিপ্ত মন পর মুহূর্তেই চিন্তা করে, যা হচ্ছে ঠিক হচ্ছে, চলুক না এড়িয়ে, আমিও এড়িয়ে চলব। কি দরকার শুধু শুধু ঝামেলায় জড়ানোর? ঝামেলা কেটে গেছে, বেশ হয়েছে। এভাবেই দুটানা আর মান অভিমানে কেটে গেল পুরো সন্ধ্যা। বন্ধুরা, এই যে শুভ্র যে রোদের সাথে এমন একটা ব্যবহার করতেছে, এটা কি আদৌ ঠিক হচ্ছে? একটা বাচ্চা মেয়ের সাথে এমন ব্যবহার করলে মেয়েটার মনটা ভেঙে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। শুভ্র বাবা, তুই একটু রোদেলাকে বুঝা। রাত 8টার দিকে যথারীতি ছাদে আড্ডা বসলো। নাহিদ ভাইয়াদের সাথে সাথে মিথি আপু আর চয়ন ভাইয়াও আড্ডায় যোগ দিলেন। পিঠা সাপ্লাই করতে করতে ক্লান্ত আমি আর রাফিয়া আড্ডায় যুক্ত হলাম সবার পরে। দুই হাতে ভাপা আর পুলি পিঠার বাটি নিয়ে যখন ছাদে পৌঁছালাম, তখন সবাই হেসে গড়িয়ে পড়ছে টাইপ অবস্থা। আমরা পার্টির উপর বসতেই রাতুল ভাইয়া বললেন, আরে ধুর চয়ন ভাই, আমারটা বাদ দিয়ে আলিফের কাহিনী শোনেন। আলিফ সেদিন নিব্বি গার্লফ্রেন্ড নিয়ে নদীর ওপারে গিয়েছিল। পার্কে ছাতা তো এখন আর নাই, তাই বাধ্য হয়ে ঝোপঝাড়ের নিচে। এ মা, ঝোপঝাড়ের নিচে? ঝোপঝাড়ের নিচে আবার কী করলো বন্ধুরা? সব ঠিকঠাক, প্রেম একদম জমে ঘি টাইপ অবস্থা, কিন্তু ঝামেলা হলো অন্য জায়গায়। বাচ্চা মাইয়া তোতা পাখির জীবন নিয়ে প্রেম করতে গিয়েছে। আমাদের আলিফ বোধহয় ব্যাপারটা ঠিক বুঝতে পারেনি। গিয়েছে চুমু খেতে। ওরে মা, চুমু খেতে গিয়েছে? চুমু খাওয়া তো দূর, মাইয়া চুমু খাওয়ার কথা শুনেই ভয়ে অজ্ঞান। যাক বাবা, একটা মেয়েকে নিয়ে গেছে প্রেম করতে, আর এক ঝামেলায় পড়ে গেছে। আলিফ তো ভেবা চেকা, আমারে ফোন দিয়ে বলে, ভাই কাহিনী তো একদম ঘটে গিয়েছে, এখন কি করি? রাতুল ভাইয়ার কথায় বিস্ময়ে মুখ চেপে ধরলাম আমি। শুভ্র ভাই আর চয়ন ভাইয়া হুহা করে হেসেই উঠলেন। আপু মুখ চোখ কুঁচকে বলল, সি অশ্লীল, তোমরা এত খারাপ, বোনদের সামনে এসব বলছো, লজ্জা করে না? আসলেই তো ছোট ছোট কচি কুচি দুটো বোন সামনে, আর এই ভাইগুলো কি বলতেছে, আসলে লজ্জা থাকা দরকার। আলিফ ভাইয়া রাতুল ভাইয়ের পিঠে ধুম মেরে করে একটা চড় বসিয়ে চোখ রাঙালেন। নিচু কণ্ঠে বললেন, শালা কথা সামলাই বলতে পারিস না, যেখানে সেখানে ছেড়ে দেশ। রাতুল ভাই দাঁত কিলিয়ে বললেন, আমার আর তোর বোন সেম, শালা বলে লাভ নেই। আলিফ ভাই দাঁতে দাঁত চেপে বললেন, হারামি, খাড়াও, তোমারটা লাইভ টেলিকাস্ট করব। উদুত ভাই জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে বললেন, এই রুহি, তোরা না বলছি ভাইয়েরা যখন কথা বলবে তখন চোখ কান নাক মুখ সব বন্ধ করে রাখবি, এত ফাজিল তোরা, ভাইদের ফুসফাস কথা শুনে ফেলিস। তোমরা বলো কেন? না বললেই তো শুনি না। আমি ফুপিকে বলবো, দাঁড়াও, আমিও বলবো। কি বলবা? কি বলবা শুনি? শুভ্র ভাই এবার ধমকে উঠে বললেন, তোরা দুইটায় চুপ করবি নাকি ঠাড়ায় দুইটা লাগাবো? এই ঠান্ডায় কি তোদের ঝগড়া শোনার জন্য বসে আছি? শুভ্র ভাইয়ের ধমকে কেউ আর কথা বাড়ালো না। এতক্ষণে চুপ থাকা নাহিদ ভাইয়া প্রসঙ্গ পাল্টালেন। উচ্ছল কণ্ঠে বললেন, পিচ্চি, তোমাকে আজ বড় বড় লাগছে। পিচ্চি নামটা বেশি দিন টিকবে বলে মনে হচ্ছে না। বন্ধুরা, কাকে পিচ্চি বলল? ও হ্যাঁ, নিশ্চয়ই হয়তো রোদেলা আপুকেই পিচ্চি বলেছে।
আসলে রোদের আপু পিচ্ছি হলেও গল্পগুলো ভীষণ দারুণ লেখে, যা মন ছুঁয়ে দেয়। আপনাদের কেমন ফিলিংস হয় আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। নাহিদ ভাইয়ার কথায় ধপ করে জ্বলে উঠলেন শুভ্র ভাই। সামনে রাখা পিঠার প্লেটটা সম্পূর্ণ নিজের কোলে তুলে নিয়ে চুপ করে বসে রইলেন। ভাবসাব এমন আরেকটা কথা বললেই পিঠা ছুঁড়ে মারবো তোর মাথায়। আমি নাহিদ ভাইয়ার কথায় মৃদু হাসলাম, বললাম, আর কত পিচ্ছি থাকবো, বড় হয়ে গিয়েছি না, কয়েকদিন পর অনার্স স্টুডেন্ট হব। নাইম ভাইয়া উৎসাহ নিয়েই বললেন, তোমাকে দেখতে অনেকটা আমার ফ্রেন্ড তিন্নির মতো লাগে। প্রথম দিন দেখে ভেবেছিলাম তুমি তিন্নির ছোট বোন। নাইম ভাইয়ের কথায় সহজ হয়ে গেলেন শুভ্র ভাই। বুঝলাম। শুভ্র ভাইয়ের নির্দিষ্ট নাহিদ ভাইয়া ব্যতীত অন্য কাউকে নিয়ে তেমন সমস্যা নেই। শুভ্র ভাই বুড়ুকুসকে বললেন, তোমার ফ্রেন্ড তিন্নিকে হয়তো আমি চিনি। চট্টগ্রাম গিয়েছিলে না একবার? তিন্নিও ছিল সাথে। নাইম ভাইয়া হেসেই বললেন, ও, তোমাদের অ্যাডমায়ারার ভীষণ রকম ট্রাস্ট ছিল। এই লকডাউনে বিয়ে হয়ে গেল বেচারির, দাওয়াতও পেলাম না। তোমার সাথে বিয়ে হলে অ্যাটলিস্ট দাওয়াতটা পেতাম। ধুর। শুভ্র ভাই হেসেই ফেললেন। আলিফ ভাইয়া উচ্ছ্বাসিত কণ্ঠে বললেন, নাইম ভাই, তোমাদের ক্যাম্পাসের মাইয়াগুলোরে সামলাও কেমনে? জাহাঙ্গীরনগরের মেয়েদের এত তেজ, বাপরে বাপ। আমার এক্স গার্লফ্রেন্ড ছিল ওখানের, 2 বছর সিনিয়র গার্লফ্রেন্ড। জীবনটা তেনা তেনা করে দিয়ে লাস্ট ইয়ারে ব্রেকআপ করে দিয়েছে। ভাবা যায় বন্ধুরা, 2 বছরের সিনিয়র আপু তার সাথে প্রেম করে তেনা তেনা হয়ে গেছে। সিনিয়র গার্লফ্রেন্ডগুলো মাস্টারনি টাইপ হয়, তবু সিনিয়রই ভাল লাগে। নাইম ভাই হেসেই বললেন, নাম কি, কততম ব্যাস, আর কোন ডিপার্টমেন্টে? আলিফ ভাইয়া বিরস কণ্ঠে বললেন, তোমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্টে। এবার অনার্স শেষ করলো। ও, জুনিয়র বয়ফ্রেন্ডগুলো একটু হালাভোলা হয়। আমাকে এক জুনিয়র প্রপোজ করেছিল, দেখতে হ্যাভি কিউট। ভেবেছিলাম কয়েকদিন ভাব নিয়ে অ্যাকসেপ্টটা করেই নেব। এমন টাইমে তোদের ভাইয়া কোথা থেকে টুপকে এসে বিয়ে করে ফেললো। আমার আর জুনিয়রের সাথে প্রেম করা হলো না। কি কষ্ট বন্ধুরা, একটা মেয়ে প্রেম করতে চাইলেও জুনিয়রের সাথে, সেটাও তার ভাগ্যে হলো না, বা শেষমেশ একটা সিনিয়রের সাথে বিয়ে হয়ে গেল। মিথিয়াপুর কথায় চোখ বড় বড় করে তাকালেন চয়ন ভাইয়া। শুভ্র ভাইয়া ফোরন কেটে বললেন, চয়ন ভাই, তোরে বিয়ে করে উদ্ধার করেছি বোন। এখন এইসব আজাইরা কথা বললেও যাতে বিশ্বাস করবে না। রাফিয়া লাফিয়ে উঠে বলল, আহা, আমিও তাহলে জুনিয়রের সাথেই প্রেম করব। এক্সপিরিয়েন্স থাকা ভালো। রাতুল ভাই মুখের কথা কেড়ে নিয়ে বললেন, একটা থাবড়াইয়া দিয়ে শ্বশুরবাড়ি ফালাই দিয়ে আসবো। বেদবের আশারি, বড় ভাইয়ের সামনে প্রেমের কথা বকোস। আম্মারে কইতেছি খাড়া, তোরে বিদেয় না করে শান্তি নেই। আমি ফুস করে নিঃশ্বাস ছেড়ে বললাম, আমিও বোধহয় একমাত্র বালিকা যে প্রেম করলে সিনিয়র সিটিজেনের সাথেই প্রেম করতে ইচ্ছুক। জুনিয়রকে বিয়ে করলে দেখা যাবে, বিয়ের পর পোলা আপু আপু ডেকে মুখের ফেনা তুলে ফেলবে। বাচ্চারা বাপের দেখা দেখি আন্টি ডাকছে। কি সাংঘাতিক। আমার কথায় হেসেই ফেলল সবাই। শুভ্র ভাই বাঁকা হেসে বলল, হুহ, তাই তো করবি। সিনিয়র বিয়ে করে বিয়ের পর বরকে ভাইয়ে ডেকে নিহত করে দেওয়ার পরিকল্পনা তোর। বুঝি, সবই বুঝি। ভয়ানক মহিলা। আমি কণ্ঠে ঝাঁজ নিয়েই বললাম, ডাকলে ডাকবো, তাতে আপনার কি? আমার বর, আমি যা ইচ্ছে তাই ডাকবো। আপনার কোনো সমস্যা? অনেক সমস্যা। নিউ জেনারেশন মানেই হলো দেশের ভবিষ্যৎ।
তুই ভাই ডেকে দেশের ভবিষ্যৎ নষ্ট করে ফেলবি আর আমি চুপ করে বসে থাকবো, তা তো হয় না। হাজার হলেও আমি একজন সচেতন নাগরিক। তোর মতো পুচকিকে ভাই ভাই করে চেঁচিয়ে দেশের ভবিষ্যৎ ধ্বংস করতে দিতে পারি না। আমি হতভম্ব চোখে তাকালাম, বিস্ময় নিয়ে বললাম, আমি ভাই ডাকলে দেশের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে? আপনি আমার ভাই ডাকার সাথে দেশের ভবিষ্যৎ জড়িয়ে ফেলছেন? শুভ্র ভাই অন্তত স্বাভাবিক কণ্ঠে বললেন, হ্যাঁ ফেলছি। তোর বাপ তো বহুত ধুরন্ধর ব্যক্তি। মাইয়াকে তো বিশিষ্ট পণ্ডিত ছাড়া বিয়ে শাদি দিবেন না। তুই তো তোর বাপের থেকেও ধুরন্ধর। দেখা গেল বিয়ের রাতে তুই তোর বিশিষ্ট পণ্ডিত বরকে বারবার ভাইয়া ডেকে নিহত করে ফেলবি। তখন কি হবে জানিস? তখন এই দেশ একজন বিশিষ্ট পণ্ডিত হারাবে। দেশের ভবিষ্যৎ অন্ধকারে হারিয়ে যাবে। পৃথিবী থেকে একজন বিশুদ্ধ মানুষের প্রাণ নাশ হয়ে যাবে। আহা, আমি কি এই ভয়ানক অন্যায় আদৌ মেনে নিতে পারি? শুভ্র ভাইয়ের যুক্তিতে ফ্যাল করে তাকিয়ে রইলাম আমি। একটা মানুষ এতটা ফালতু হলে এমন অদ্ভুত যুক্তি দিতে পারে, তা আমার বোধগম্য হচ্ছে না। চারপাশে সবাই হাসতে হাসতেই পার্টিতে গড়াগড়ি খেতে লাগলো। আমি নাক মুখ ফুলিয়ে বললাম, আপনি না মানতে পারলে সেটা আপনার নিজস্ব সমস্যা। আমি তো ভাই ডাকবো, শুধু বরকে নয়, অতি শীঘ্রই একটা প্রেম করব। প্রেমিক পুরুষকেও ভাইয়া ডেকে নিহত করে ফেলব। দেশের ভবিষ্যতে অমাবস্যা লাগলে লাগুক। আমার কথাটুকু শেষ হতেই লাফিয়ে উঠলেন আলিফ ভাইয়া। খুশিতে গদগদ হয়ে বললেন, এই না হলে বোনের মতো কথা। রদু, আমার না বহুত দিনের শখ তোর প্রেম করা দেখব। তুই শুধু একবার হ্যাঁ বল, দরকার পড়লে বাড়ির সামনে ছেলেদের লাইন লাগিয়ে দেব। তা না হলে টাকা দিয়ে বয়ফ্রেন্ড ভাড়া করে আনবো, কোনো সমস্যা নেই। তবুও তুই প্রেম কর। আমি আশেপাশের আবহাওয়াটা একটু দেখতে চাই। নিউটনের তৃতীয় সূত্র মোতাবেক প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত ক্রিয়া থাকে। আমি তোর প্রেমের বিপরীত ক্রিয়াটা একটু দেখতে চাই। কথাটা বলেই শুভ্র ভাইয়ের দিকে আর চোখে তাকালেন আলিফ ভাইয়া। দাঁত বের করেই বললেন, শুভ্র ভাই ও হেল্প করবে তাই না ভাই? শুভ্র ভাই হেসেই বললেন, অবশ্যই। ফুপি যখন জানবে তার বাচ্চা মেয়েটাকে প্রেম নামক অশ্লীল পথে হাঁটার প্রয়োজনা দিয়েছিস তুই, তখন তার বিপরীত প্রতিক্রিয়া কী হবে সেটা দেখারই মারাত্মক শখ জাগছে আমার। ক্যারি অন। আমি আমার একমাত্র ফুপিকে 1 ডজন জুড়ি গিফট করে সাহায্য করব। আলিফ ভাইয়া অসহায় মুখে তাকালেন, মৃদু কণ্ঠে বললেন, কল্পনায় প্রতিক্রিয়া দেখা হয়ে গিয়েছে। বোন, তুই প্রেম টেম করিস না, প্রেম করা মহাপাপ। কথাটা বলেই থামলেন। তারপর আমার দিকে খানিকটা ঝুঁকিয়ে এসে বললেন, তবে লুকিয়ে লুকিয়ে করতে পারিস, লুকিয়ে করলে পাপ হয় না। বন্ধুরা, আদৌ কি লুকিয়ে লুকিয়ে প্রেম করলে পাপ হয় না? প্রেম করলেই পাপ হবে, এটাই স্বাভাবিক। প্রেম সবার চোখে সমান না। কেউ প্রেমকে ভালোবাসে, কেউ প্রেমকে জঘন্য মনে করে। তাই যার কাছে প্রেমটা পবিত্র তার কাছেই ভালো। আলিফ ভাইয়ের কথায় আবারও হেসে উঠল সবাই। আড্ডা শেষ হলো 10টায়। নিচ থেকে খাবারের ডাক পড়েছে। খাবারের ডাক পেয়েই হুড়মুড় করে নিচে নেমে গেলেন সবাই। শুভ্র ভাই চুপচাপ পার্টির উপর বসে রইলেন, বিন্দুমাত্র নড়লেন না। কেউ জিজ্ঞেস করতেই বললেন, একটু দরকার আছে, তোমরা যাও, আমি আসছি। সবাই বিদায় নিলেও কেউ থেকে গেলাম আমি আর নাহিদ ভাইয়া। আমার এক পাটি জুতো খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও গেল? ওখানেই তো ছিল। নাহিদ ভাইয়া বললেন, কি খুঁজছো পিচ্ছি, নিচে যাবে না? জুতো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমি হেল্প করছি, এখানেই থাকার কথা। শুভ্র ভাই এবার উঠে দাঁড়ালেন, পকেটে হাত ঢুকিয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়ালেন। কৃত্রিম হাসি নিয়ে বললেন, তুমি যাও নাহিদ, সবাই হয়তো খুঁজছে তোমায়, আমি জুতো খুঁজে দিচ্ছি।
আমাদের দেরি হলেই সমস্যা নেই। শুভ্র ভাইয়ের কথায় ষষ্ঠ ইন্দ্রিয় সতর্ক হয়ে উঠল আমার। এই জুতো হারানোর ব্যাপারটা নির্ঘাত শুভ্র ভাইয়ের ইচ্ছাকৃত কাজ। এখন আমায় একা পেয়ে ইচ্ছে মতো পিটাবে নিশ্চয়ই। আমার গলা শুকিয়ে গেল। তাড়াহুড়ো করে বললাম, কি দরকার? আপনি নিচে যান শুভ্র ভাই, আমি আর নাহিদ ভাইয়া জুতো নিয়ে আসছি। শুভ্র ভাই ধমক দিয়ে বললেন, মেহমানকে নিয়ে জুতো খুঁজাবি তুই? দেবো এক চড়। নাহিদ, তুমি যাও। নাহিদ ভাইয়া হাসার চেষ্টা করে বললেন, ইটস ওকে, আমার সমস্যা নেই। শুভ্র ভাই থমথমে কণ্ঠে বললেন, তোমার না থাকলেও আমার আছে। আই মিন, ফুপ্পি মেহমানদের বিষয়ে একটু বেশি সেন্সিটিভ। তোমাকে নিচে না দেখলে হয়তো উল্টে রোদকে বকাঝকা করবে। তার থেকে বরং নিচে যাও, আমরা খুঁজে নেব। নাহিদ ভাইয়া সন্দিহান দৃষ্টিতে তাকালেন। একবার আমার তো আর একবার শুভ্র ভাইয়ের দিকে তাকিয়ে নিয়ে বললেন, আর ইউ শিওর? শুভ্র ভাইয়া ভারী বিরক্ত কণ্ঠেই বললেন, 100%। বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি খুব শীঘ্রই পরের পার্টটি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। তাই এই পার্টটি মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। নাহিদ ভাইয়া অনিচ্ছা সত্ত্বেও নিচে নেমে গেল। আমি অসহায় চোখে তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। নাহিদ ভাইয়া চলে যেতেই নিস্তব্ধ হয়ে গেল ছাদের পরিবেশ। সেই নিস্তব্ধ সমসমে পরিবেশে আমি একা, এক অভাগা কিশোরী আর সামনে দাঁড়ানো সুঠাম পুরুষত্ব দৈত্য। শুভ্র ভাই এক পর্যায়ে হালকা শীষ দিয়েই সরে দাঁড়ালেন। আমি শীষের সুরে চমকে তাকালাম। সাথে সাথেই লেবু গাছের টপ থেকে উকি দিল আমার হারিয়ে যাওয়া দুর্ভাগা স্যান্ডেলটা দেখে আমার কেঁদে দেওয়ার অবস্থা। শুভ্র ভাই তাহলে কাজটা ইচ্ছে করেই করেছেন। লেবু গাছের মাথায় তখন জমাট বাঁধা অন্ধকার, চারপাশে সাদা সাদা কুয়াশার কুণ্ডলিতে ফিকে হয়ে এসেছে বৈদ্যুতিক বাল্বের লালচে আলো। আমি ভয়ে ভয়ে লেবু গাছের কাছে গিয়ে জুতোটা উদ্ধার করতেই পিছনে এসে দাঁড়ালেন শুভ্র ভাই। আমি লেবু গাছের পাশে রেলিংয়ে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছি। আমার সামনে কিছুটা তফাৎ পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছেন শুভ্র ভাই। মুখভঙ্গি থমথমে, চোখ দুটো ঈষৎ লাল, কঠিন দৃষ্টি আমার মুখের উপর স্থির। ওনার কঠিন দৃষ্টি দেখেই ঘাম ছুটে গেল আমার। ঢোক গিলে রেলিংয়ের ওপাশে নিচের দিকে তাকালাম। অস্থির মন গনগনা করতে লাগলো। আচ্ছা, 2 তলা ছাদ থেকে পড়ে গেলে কি মানুষ মরে যায়? মরে না বোধহয়, আবার মরতেও পারে। কাউকে 2 তলা থেকে পড়ে গিয়ে দৌড়াতে তো দেখিনি। চোখের দেখায় বড় দেখা, প্রাণহীন গণনা চলে না। নৈব চোখ। মনের যুক্তিতর্কে পার্শ্ববর্তী অংশ বলল, তাহলে কি 2 তলা থেকে পড়ে গিয়ে তৎক্ষণাৎ মরতে দেখেছিস কখনো? তাও ঠিক, এমনও কাউকে দেখা হয়নি। 2 পাশেই যুক্তি জবরদন্ত। সুতরাং গণনা বা জরিপ সম্ভব নয়। এইসব আজগুবি চিন্তা করতে করতেই আবারও আর চোখে তাকালাম আমি। শুভ্র ভাই আগের থেকেও কুটিল দৃষ্টিতে তাকিয়ে আছেন। ফর্সা চেহারায় রক্তবর্ণ চোখ দুটো ভয়ানক দেখাচ্ছে। শুভ্র ভাই এক পায়ে এগিয়ে এলেন, সাথে সাথেই হাত পায়ে কাঁপন ছুটে গেল আমার। শুভ্র ভাই আমাকে আর চোখে আড়াগোড়া নিরীক্ষণ করে মাত্রাতিরিক্ত শীতল কণ্ঠেই বললেন, ভয় লাগে? আমি জবাব দিলাম না। শুভ্র ভাই আরেকটু এগিয়ে এলেন। ভয়ে আমার হাত পা অবশ হওয়ার উপক্রম। মুখে অসংখ্য বার চড়থাপ্পড় মারলেও বাস্তবে খুব একটা চড়থাপ্পড় মারেননি তিনি। 1 বা 2 বারের বেশি তো নয়, কিন্তু এবার বোধহয় রেকর্ড ভঙ্গ হবে। একেবারে 10-12টা থাপ্পড় মেরে তবেই থামবে। শুভ্র ভাই থাপ্পড় মারলেন না, ঝুঁকে এসে আমার 2 পাশে রেলিংয়ে হাত রাখলেন। আমি অস্থির হয়ে বললাম, আল্লাহ, দেখুন, সরুন জলদি। কেউ এভাবে দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। আম্মু খুন করে ফেলবে আমায়। প্লিজ সরুন।
শুভ্র ভাইয়ের মধ্যে কোনো ভাবাবেগ দেখা গেল না। শান্ত চোখে মেলে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। আমি আবারও অনুরোধ করলাম, প্লিজ, হাত জোর করছি, যেতে দিন। বাড়ি ভরা মানুষ, কেউ দেখলে তিল থেকে তাল বানিয়ে ফেলবে। আর যদি তালই দেখে? ওনার শান্ত কণ্ঠে কেঁপে উঠলাম আমি। হৃৎপিণ্ডের গতি ধীর হয়ে গেল, সারা শরীর অবশ হতে লাগলো, মাথা ঝিমঝিম করছে, কান্নায় গলা আটকে আসছে। এসব দেখলে আম্মু নির্ঘাত কেটে কুচি কুচি করে ফেলবে আমায়। ফুপি চাচিমণিরা কত কথা শোনাবে আল্লাহ মালুম। আমি দুর্বল কণ্ঠে বললাম, আমি কিন্তু আম্মুকে বলে দেব, যার জিনিস তার কাছেই পৌঁছেছে, এতে এত রিয়েক্ট করার কি হলো? শুভ্র ভাইয়ের চোয়াল শক্ত হলো, রাগে ফর্সা গালে গোলাপি আভা ফুটল। পর মুহূর্তেই বাঁকা হেসে সুর তুলে বললেন, রোদ মানে সুন্দর কিছু। তারপর কি যেন, ও হ্যাঁ, বালিকা তুই ভুল করিয়া খুলিস নে তোর চুল, না হয় আমি নয়ন জুড়িয়ে করতে পারি ভুল। নয়ন জুড়ানো রেশমি চুলে হৃদয় শুয়ে যায়, আদর করে দেব তোকে আমার স্বপ্নে আয়। বন্ধুরা, এই কবিতাটি অনেক সুন্দর। যেহেতু রোদ আপু লিখেছে, কবিতাটি সুন্দর হতেই হবে। আমি আবারও ঢোক গিললাম। যতদূর মনে পড়ছে এই লাইনগুলো নাহিদ ভাইয়া তার কমেন্টে লিখছিলেন, একটা আমার কভার ফটোতে, অন্যটি প্রোফাইল পিকচারে। প্রোফাইল পিকচারের কমেন্টে কবিতাটা লিখে নিচে লিখেছিলেন, তোমার ছবিটা দেখে এই কবিতাটাও মাথায় এলো, কিন্তু মনে করো না ভীষণ মিষ্টি লাগছে। আর যতদূর মনে পড়ছে আমার প্রোফাইল আমি সাথে সাথেই অনলি মি করেছি এবং কমেন্টটাও প্রায় সাথে সাথেই ডিলিট করেছি। তাহলে এই কবিতাটা শুভ্র ভাই দেখলো কিভাবে? সত্যিই তো ভাই ভাববার বিষয়, একটা কমেন্টটা দেখলো কিভাবে? আশ্চর্য। আমি চোখ খিচে বন্ধ করে দোয়া আওড়াতে লাগলাম। বিপদের দোয়া, ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আকলিফ লি খাইরাম মিনহা। শুভ্র ভাই কিছুক্ষণ চুপ থেকে অদ্ভুত কণ্ঠে বললেন, অন্য কারো স্বপ্নে ঢোকার আশঙ্কা জেগে গেলে পুরনো জিনিস, পুরনো মানুষ কিছুই ভালো লাগার কথা নয়, আর না তার মান অপমানের খেয়াল রাখার কথা, তাই না?